আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য, এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। আমি একটা কথা বলি, বেঁচে আছে না কি ওরাকে মিলাদ করবে, সে মিলাদও করতে পারে। এই অবস্থা আমি তৈরি করছি। আয়নাঘর তৈরি করছিল, আয়নাঘর কি জানেন? তৈরি করছিল ধরে ধরে লে যাবে, উঠে নিয়ে ওইখানে অত্যাচার করবে, নির্যাতন করবে, দিনের পর দিন, মানুষের পর মাস একটা ঘরের মধ্যে বন্ধ করে চোখ বেঁধে রেখে দিবে, এবং সেইখানে তাকে বিভিন্ন রকম কথা বলানোর চেষ্টা করবে। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর একটা লোক ওই ঘরের মধ্যে আটকে রাখবে। এই কাজ করছে আওয়ামী লীগ, এই কাজ করছে শেখ হাসিনা। আজকে এমনি এমনি শেখ হাসিনা পালায় যায় নাই, এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। তাই এই দেশের মানুষ যখন জেগে উঠছে, যখন আন্দোলন করছে, যখন বুক পেতে দিয়ে বুলেট নিয়েছে বুকের মধ্যে, তখন তাদের আর পালানোর জায়গা ছিল না। আপনাদের এই এলাকায় 4টা ছেলের প্রাণ গেছে, 4টা না, 4টা ছেলে। এই মোট এখন পর্যন্ত ঠাকুরগাতে 13 জন আমাদের নিহত, শহীদ হয়ে গেছে। শহীদ এই গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য তারা শহীদ হয়ে গেছে। হাজার হাজার লোক তারা গুলিবিদ্ধ হয়েছে, এবং এখনো তাদের চিকিৎসা চলছে। আমি কয়েকদিন আগেও একটা ছেলেকে দেখতে গেছিলাম, তার সমস্ত বুকে গুলি লেগেছে। আমার ছেলের বুকে যদি গুলি লাগে, আমি বাপ হয়ে, আমি ভাই হয়ে, আমি কি স্থির থাকতে পারি? পারি না। বন্ধুগণ, যার যায় সেই বুকে ব্যথা তার, তাই না? আজকে আমাদেরকে সেই অবস্থায় নিয়ে গেছে। আমি এই কথাগুলো আপনাদেরকে বারবার মনে করে দিলাম এই জন্য যে অনেকে বলার চেষ্টা করে যে বিএনপি তো পারে নাই। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এইটাই হচ্ছে মুক্তির পথ। আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাইছে। ভাই ভালো হয়েছে, রক্ষা করছো। আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতেছ এখন? ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ। ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে, বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনকভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই যে আমাদের মনোরঞ্জন দা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে? কেউ বাড়ি দখল করে নিয়েছে? এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এইটাকে এই লোকেরা এমন কথা বলে, এমনভাবে মিথ্যা কথা বলার চেষ্টা করছে। এই ছেলেরা বসো, বসো সামনে, সব বসো, বসো। এরা বিভ্রান্ত করতেছে, বিশ্বকে জানাতে চায় যে বাংলাদেশে যেটা হয়েছে এটা জনগণের বিদ্রোহ নয়, এটা হচ্ছে কিছু উগ্রবাদীদের বিক্ষোভ। এটা আমাদের বিক্ষোভ ছিল না, আমাদের বিদ্রোহ ছিল না, আপনার বিদ্রোহ ছিল না। আপনি দাঁড়ান নাই রাস্তায়, সেদিন বেড়ে আসেননি এই ঠাকুরগাঁ মাঠে, আপনারা সেদিন গুলির মোকাবেলা করেন নাই। এই ছেলেরা করো নাই, কথা বলো না কেন? হ্যাঁ, কথা জোরে বলবা, স্লোগান দিবা জোরে, তাহলে বুকে বল আসবে। বুঝতে পারছো? আমি কথা বাড়াবো না ভাই। আমরা 53 বছর আগে স্বাধীন। আমাদের দুর্ভাগ্য
যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব, সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো, সংসদে পাঠাবো, তাই না? এই সংসদে তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে, আমাদের উন্নতি কীভাবে হবে সেটা ব্যবস্থা করবে। এই কাজগুলো তাদের করার দায়িত্বটা তাদের, তাই তো? তো সেইখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি। একটা সুযোগ আসছে আজকে, আমরা সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করতে পারি। বন্ধুগণ, হাসিনার অপকীর্তি, এই ফ্যাসিস্ট হাসিনার অপকীর্তি বর্ণনা করতে চাই, সারাদিন বর্ণনা করলেও শেষ হবে। সে চুরি করছে, যে চুরি চিন্তা করা যায় না। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে। 28,000 কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে, একটা লোক। প্রতি বছর 12,000 কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে। আর আমরা খাওয়া পাই না, আমাদের বেতন পায় না, চাকরি পায় না, ব্যবসা পায় না, তাই না? তারা লুট করে এখন এমন আছে, খুব ভালো অবস্থায় আছে। বন্ধুগণ, হাসিনা বিচার ব্যবস্থাকে শেষ করছে। তখন আপনি বিচার পাইতেন না, ও কি বিএনপি করে, তা দাও, কে 5 বছর জেল দিয়ে দাও, জামিন দিও না। আর অজ্ঞাতনামা বলে আমাদের কিছু ছেড়ে দিয়েছে, তাই না? দিছে না? এই একটা অবস্থা করছে আমাদের। বন্ধুগণ, তারা অর্থনীতি শেষ করেছে, জুডিশিয়াল সিস্টেম শেষ করেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশকে ব্যবহার করছে তাদের নিজস্ব বাহিনী হিসাবে। কি ভুল বলছি নাকি? এটা করে তারা গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আজকে আমাদের সুযোগ আসছে একটা, যে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করব। এটা আমরা আগেই চিন্তা করছিলাম, যে জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ভিকটিম, 6 বছর জেলে ছিলেন, এই হাসিনা থেকে 6 বছর জেলে কাটিয়েছিলেন। এবং যে জেলে যিনি ছিলেন, সেটা মানুষ থাকতে পারে না। তার জেলের কারাগারের তার ঘরের মধ্যে ইন্দুর দৌড়াতো, নোংরা স্যাঁতস্যাঁতে ঘর, সেই ঘরের মধ্যেই তাকে দেখা হয়েছিল 2 বছর। অনেকে সন্দেহ করে যে তাকে ধীরে ধীরে বিষ খাওয়ানো হয়েছে, যে কারণে তার শরীর এত খারাপ হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমত, তিনি বেরোয় আসতে পারছেন, ও এখন একটা চিকিৎসার সুযোগ তিনি পাবেন। আমাদের নেতা তারেক রহমান, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে খুনের, হত্যার বিভিন্ন আসামি করে তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, আমার একার বিরুদ্ধে 111টা মামলা ছিল। কয়েন দিকে 1-2টা মামলা হলে আমার কি অবস্থা হয়, যদি 111টা মামলা হয়, আমরা আর বাজিবা পারি? ওইটা আমার অবস্থা করেছে। আমি 11 বার জেলে গেছি, 11 বার। আমার তো এরকম যাওয়ার কথা না। আমি তো চুরি করি নাই, ব্যাংক লুট করি নাই, কাউকে মারিও নাই, কাউকে কোনো করি নাই। কেন? তুমি বিএনপি করু, বিএনপি করি অপরাধ। বন্ধুগণ, আজকে সেই অবস্থার অবসান হয়েছে, শেষ হয়েছে। এখন একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, ওই যে ম্যাডাম 2016 সালে একটা ভিশন 2030 বলে একটা সংস্কারের রূপরেখা দিয়েছিলেন, ভিশন 2030। এখানে তিনি বলেছিলেন, আজকে যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, তখনই তিনি বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে। দুইজনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। তখনই তিনি বলেছেন, আমাদের পার্লামেন্টে একটা, পার্লামেন্ট যদি 2টা হয়, 2 কক্ষ হয়, অর্থাৎ আরেকটা উপরে যদি থাকে, তাহলে একটা চেক এন্ড ব্যালেন্স হবে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তিনি তখনই বলেছেন। তিনি তখনই বলেছেন যে কমিশন আনতে হবে, জুডিশিয়াল কমিশন। সেই কমিশনগুলো তখন তিনি বলেছেন। পরবর্তীকালে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি এই 2022 সালে
31 দফা দিলাম, তাই না? এটা আমরা একা দেয়নি, সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে থেকে। এই তোমাদেরকে অসুবিধা হচ্ছে বাবা? সমস্যা কি? এই যে ভাই আপনারা বসেন, বসেন আর কথা বলো না প্লিজ, ছাত্ররা কথা বলো না। এই যে 18 সালে উনি দিলেন 31 দফা, সেই 31 দফা কিন্তু আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, শুনুন আপনারা শুনতেছেন না? সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশনে শুনতেছেন, বুঝিও পারেন সংস্কার কি জিনিস? পারেন নাকি? করেন না, বলতে হবে আমাকে সংস্কার বুঝেন? মহা বুঝি না, এইটুকু বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কি? যে আমার ভোটটা আমি নিজে দিতে পারি, ওইটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয়। এই যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, কত সিন্ডিকেট, সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না। এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না, আর ঢাকায় ডবল দাম দিয়ে কিনতে হয়। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী বলে একটা গোষ্ঠী থাকে, যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে চলে যায়। এটা হচ্ছে কারসাজি, এটা আমরা চাই না। আমরা যে দামে আমার কৃষক ভাইরা বিক্রি করতে পারবে তার চেয়ে একটু বেশি দামে আমরা কিনতে চাই, এবং কৃষক ভাইরা যেন দাম পায় প্রত্যেকটা জিনিসের, সেটা নিশ্চিত করতে চাই। আমার শ্রমিক, এই যে আপনার গার্মেন্টস শিল্পের যে শ্রমিকরা, বেশিরভাগই মেয়েরা যারা কাজ করে, তারা যেন তাদের ন্যায্য মজুরি পায়। দিন রাত পরিশ্রম করে ওই 10,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন চলে না, কেন মানুষের চলতে পারে না, এইটাকে তারা বাড়াই পায়। আমরা দিনের শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই, এই জিনিসটা আমাকে করতে হবে। ভাই একটা কথা বলি আপনাদেরকে, জায়গায় আছেন তারা ভুল কথা বলে, উত্তেজনামূলক কথা বলে, বিভ্রান্তি ছড়ায়, দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না। অনেক হয়েছে, আমরা অনেক কষ্ট করেছি, অনেক রক্ত দিয়েছি, এবং অনেক আমরা কষ্ট ভোগ করেছি। তাই আজকে আমাদের কাছে যেটা সবচেয়ে বড় প্রয়োজন, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই। সেই নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে আমরা নির্বাচিত করতে চাই, এবং তারা আমাদের সরকার ব্যবস্থার পরিবর্তন আনবে, চুরি চামারি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, গুন্ডাবাজি বন্ধ করবে, দখলদারি বন্ধ করবে। দখলদারদের আপনারা সহ্য করবেন না, যারা জোর করে চাঁদাবাজি করে তাদেরকে সহ্য করবেন না। আমি আপনাদের অনুরোধ করব, যদি এমন কেউ করে তাদেরকে ধরে আপনার পুলিশের হাতে সোপর্দ করবেন। এটা কখনোই করা যাবে না, করতে দিবেন না। আপনার উপরে নির্ভর করবে যে আপনার দেশটাকে কিভাবে চালাবেন। সেই দেশটা আমাদেরকে, আমাদের দেশ, এটা কারো বাপের দেশ না। ওই গানটা শুনছেন না, একটা গান হচ্ছে একটু ভালো, দেশটা তোমার বাপের নাকি, ওই জায়গাটা হয়েছে। দেশটা কারো বাপের নাই ভাই, এটা আমার রক্তে পানি করা দেশ। আমরা সবাই জান দিয়ে পেয়েছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমরা দান পাইনি, এটা আমরা প্রাণ দিয়েছি, জান দিয়েছি, রক্ত দিয়েছি। সেই বাংলাদেশ আমাদের। বন্ধুগণ, সেই বাংলাদেশের জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। আমি বুড়া হয়ে গেছি, বুড়া হয়ে যাচ্ছি। আমি আমার সারাটা জীবন এই লড়াই সংগ্রামের মধ্যে আছি। একটা মাত্র লক্ষ্য আমার, যে আমি যেন বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা নির্যাতন মুক্ত, শোষণ মুক্ত, শান্তিময়, প্রেমময় একটা বাংলাদেশ দেখতে পারি। সেটাই হবে আমাদের উপযুক্ত প্রাপ্তি। তাই অনুরোধ করব, আমরা কারো প্রতিহিংসা চালাতে চাই না, আমরা কারো প্রতিশোধ নিতে চাই না। আমরা সবাইকে নিয়ে ভালোবেসে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করি। আমার শেষ কথা আপনাদের কাছে, আমি কিন্তু আজকে কোনো ভোটের প্রচারণা করতে আসি নাই আপনাদের এখানে। আমি যেই কথাগুলো বলতে এসেছি আপনাদের কাছে, এই কথাটা যে বন্ধুগণ, এই দেশটা আপনার, এই মাটি আপনার, এই মানুষগুলো আপনার। আপনাকে এটাকে রক্ষা করতে হবে, আপনাকে আপনার দেশের জন্য, মানুষের জন্য
দরকার আরেকটা লড়াই লড়তে হবে যদি প্রয়োজন হয়। তাই আসুন আমরা আগামী দিনগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরে আসেননি। আমরা চাই যে তিনি অতি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুন। যারা যারা বাইরে আছেন তারা সবাই ফিরে আসুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাবেন, তিনি সুস্থ হয়ে আসুন। আমরা সবাই একজোটে একসাথে এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা শহীদ আমাদের যে স্বপ্ন, সেই সুন্দর স্বপ্নময় দেশ, একটা গণতান্ত্রিক দেশ, একটা বহুদলীয় গণতান্ত্রিক দেশ, একটা ভবিষ্যতে আরো উন্নতি করব সেই আশার একটা দেশ তৈরি করতে চাই।